হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি স্থানাঙ্ক জ্যামিতির 4 নম্বর ভিডিও নিয়ে। আগের 3টি ভিডিও তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা ত্রিভুজের পরিকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। তো পরিকেন্দ্র জিনিসটি কি? পরিকেন্দ্র জানতে হলে আমাদেরকে জানতে হবে পরিবৃত্ত, যেটা অলরেডি তোমরা জেনে এসছো ক্লাস 10-এ। সেখানে তোমাদের সম্পাদ্যে ছিল পরিবৃত্ত অঙ্কন করো। তো আমরা এখানে হালকা জেনে নেব পরিবৃত্ত কি জিনিস। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে তিনটি শীর্ষবিন্দুর যে কোনোটিতে একটি ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্ত অঙ্কন করলে যে বৃত্তটি আমরা পাবো তাকে বলা হবে কি? পরিবৃত্ত। তাহলে এটাই হয়ে গেল কি? পরিকেন্দ্র। তো আমাদের আজকে যে আলোচ্য বিষয় প্রথমে যেটা আছে পরিকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়, তাহলে আমরা এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করব। তো এর জন্য আমাদের কি প্রয়োজন? না ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু দরকার। x1 আমি ধরে নিলাম এ বিন্দুর স্থানাঙ্ক কত? না x1, y1 বি বিন্দুর স্থানাঙ্ক, x2, y2 সি বিন্দুর স্থানাঙ্ক, x3, y3। তো দেখো পরিকেন্দ্র নির্ণয় করতে হলে আমাদের কি কি করতে হবে। প্রথম, তো আমি ধরে নিচ্ছি গিয়ে পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত? না আলফা, বিটা। যেহেতু আমি বললাম কি না পরিকেন্দ্র থেকে তিনটে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকেই ব্যাসার্ধ বলা হয়, তাহলে তিনটে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বের যে ফর্মুলাগুলো হবে আমি লিখে নিই। তাহলে আলফা, বিটা থেকে x1, y1 এর দূরত্ব, অর্থাৎ এর নাম যদি আমি c1 দিই, যেহেতু এর ইংলিশ নাম সার্কামসেন্টার তাহলে এর নাম দিচ্ছি c। তাহলে আমাদের এসি কি চলে আসছে? √of x1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তারপরে বিসি √of x2 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তারপরে কি? সরি, এখানে যেহেতু আমাদের সি একটা কি শীর্ষবিন্দু, তাহলে এর নাম আমি c1 করছি। তাহলে c1 দিলে সুবিধা হবে। তাহলে c1 কত হচ্ছে? না √of x3 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। যেহেতু এই তিনটে দূরত্বই ওই বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে আমরা কি পাবো? না AC1 সমান BC1 সমান কত? CC1। এই ধারণাটাকে ইউজ করে আমরা পরিকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো এখান থেকে। অর্থাৎ এই তিনটে ধারণা, এই তিনটাকে সমান করলে এখান থেকে প্রত্যেক দুটো দুটো করে নিয়ে আমরা কি পরিকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে একটা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক জিনিসটা, নাকি? বলা আছে কি 8, 6, 8 - 2, 2 - 2 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের পরিকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি ত্রিভুজটা এঁকে নিই। এখানে প্রথম এ ধরে নিচ্ছি 8, 6, বি 8 - 2, সি 2 - 2 এবং পরিকেন্দ্র ধরে নিচ্ছি কত? C1। তাহলে এক নম্বর আমি কি লিখেছিলাম? না এই C1 বের করতে হবে। তাহলে এই C1 কত হবে? তাহলে C1 এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি কত? আলফা, বিটা, যেহেতু আমাদের এটা নির্ণয় করতে দেওয়া নেই। তাহলে 8 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। 2 নম্বর, সরি, BC1 কত হবে? 8 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস অফ -2 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। CC1 কত হবে? √of 2 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস অফ -2 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। আমাদের 2 নম্বর লিখেছিলাম কি না AC1 সমান BC1 সমান CC1।
তাহলে এখান থেকে এই দুটো নিয়ে আমরা কি পাচ্ছি দেখো দেখি, AC1 সমান BC1 করলে রুট ওভার অফ, যেহেতু এগুলো রুট ওভারে আছে আমরা উভয় পক্ষে রুট ওভার তুলতে পারবো, তাহলে রুট ওভার তুলে একবারেই আমি পুরো লিখছি জিনিসটা, আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না এটা লিখলে, যেহেতু তোমরা ক্লাস 11 ছাত্র। 8 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস 8 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস 2 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছি না 64 মাইনাস 16 আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস 36 মাইনাস 12 বিটা প্লাস বিটা স্কোয়ার সমান 64 মাইনাস 16 আলফা প্লাস আলফা স্কোয়ার। অ্যাকচুয়ালি এখান থেকে দেখো 8 মাইনাস আলফা স্কোয়ার 8 মাইনাস আলফা স্কোয়ার উভয় পক্ষে আছে, এটা কেটে দিলেও হবে কিন্তু আমরা পরে কাটবো দেখছি। 64 মাইনাস 16 আলফা তার হোল স্কোয়ার প্লাস অফ কত 4 প্লাস 4 বিটা প্লাস বিটা স্কোয়ার, এটা হলো। এরপরে দেখো আমাদের এখানে কি কি কাটবে তাহলে 64 16 আলফা আলফা স্কোয়ার, এদিকে 64 16 আলফা আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, বিটা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমি না এখানে আছে 12 বিটা, 12 বিটা এদিকে আসলে কত আসবে তাহলে মাইনাস 16 বিটা ইকুয়ালস কত পাচ্ছি সমান মাইনাস 32। দেখো এদিকে 36 আছে সেদিকে 4 আছে, তাহলে এটা সেদিকে চলে গেলে কত আসবে মাইনাস 32 और বিটা সমান কত 2, বিটা সমান ডাইরেক্ট আমাদের চলে আসলো 2। এখন আরেকটা সম্পর্ক ইউজ করব কি না BC1 সমান CC1, এখান থেকে আমি কি পাবো BC1 কত আছে তাহলে না 8 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস 2 মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান কত 2 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস 2 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে যেহেতু দেখো 8 মাইনাস আলফা ছিল কেটে গেল, তাহলে এখানে সেরকম দেখো মাইনাস 2 মাইনাস বিটা ওই পক্ষে কাটিয়ে দিচ্ছি, তাহলে 8 মাইনাস আলফা তার হোল স্কোয়ার সমান 2 মাইনাস আলফা তার হোल स्क्वायर और 64 माइनस 16 अल्फा प्लस अल्फा स्क्वायर समान 4 माइनस 4 अल्फा प्लस কত अल्फा स्क्वायर। তাহলে अल्फा स्क्वायर কেটে গেল, তাহলে এদিকে আসলে কত माइनस 12 अल्फा समान কত माइनस 60 और अल्फा समान কত 5। তাহলে আমাদের স্থানাঙ্ক কত হয়ে গেল না আলফা কমা বিটা হয়ে গেল কত 5,2, অর্থাৎ পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত চলে আসলো 5,2। এই উপায় তো এখানে যেহেতু এগুলো কেটে গেল বলে আমি সহজে পেয়ে গেলাম, আরো নালে কি হতো যদি না কাটতো এখান থেকে দেখো একটা কি আলফা এবং বিটা সমন্বিত কি একটি চলে আসতো কি রৈখিক সমীকরণ আসতো, যেখানে চলরাশি হিসেবে থাকতো আলফা বিটা, এখানেও একটা চলরাশি হিসেবে থাকতো আলফা বিটা এবং একটা রৈখিক সমীকরণ আসতো, তাদের মধ্যে অপনয়ন বা তোমাদের বজ্রগুণন বা পরিবর্তন যে কোনো একটা পদ্ধতি লাগিয়ে আলফা বিটার মান বের করতে তাহলেও পেয়ে যেতে, এখানে আমাদের সহজে হয়ে গেল জিনিসটা। ঠিক আছে চলো এরপরে ত্রিভুজের লম্ববিন্দুর স্থানাঙ্ক। লম্ববিন্দু কাকে বলে তাহলে একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত যে কি উচ্চতা, সেই উচ্চতা তিনটিও একটি বিন্দুতে কি হয় মিলিত হয়, সেই উচ্চতা তিনটিকে কি বলা হবে সেই উচ্চতা তিনটির মিলিত বিন্দুটিকে বলা হবে কি লম্ববিন্দু। তাহলে ত্রিভুজের উচ্চতা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় কি অর্থ সেন্টার। এই লম্ববিন্দুর স্থানাঙ্ক কি একটা বিশেষ নিয়মে পাওয়া যায়, সেই নিয়মটা কি তাহলে না এটা মনে রাখবি সবাই, ত্রিভুজের ভরকেন্দ্র জি লম্ববিন্দু এইচ বা ও যা লিখতে পারো কারণ অর্থ সেন্টার আছে ও, এবং পরিকেন্দ্র
C1 হলে এদের তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে কি না ভরকেন্দ্র লম্ববিন্দু ও পরিকেন্দ্রের সংযোজক রেখাকে লম্ববিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে অর্থাৎ এইটা যদি লম্ববিন্দু হয় এইটা যদি আমাদের পরিকেন্দ্র হয় তাহলে ভরকেন্দ্র কি করবে ভরকেন্দ্র এই যে OC1 রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করবে OG অনুপাত C1G সমান হবে 2:1 এই ধারণা প্রয়োগ করে আমরা কি করব ত্রিভুজের লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে অ্যাকচুয়ালি লম্ববিন্দু নির্ণয় করতে হলে আমাদের ভরকেন্দ্র জানতে হবে পরিকেন্দ্র জানতে হবে তাহলেই আমরা লম্ববিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব তাহলে একটা উদাহরণ করে নেওয়া যাক তাহলে জিনিসটা খুব ভালোভাবে বোঝা যাবে যে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 2,3 ও পরিকেন্দ্রের স্থানাঙ্ক -1,5 তার লম্ববিন্দুর স্থানাঙ্ক কত দেখো তাহলে দেখো কি বলা আছে ভরকেন্দ্র তাহলে এটা জি দেওয়া আছে কত 2,3 পরিকেন্দ্রের স্থানাঙ্ক C1 -1,5 তাহলে লম্ববিন্দু ও এটা সমান জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমি ছবিটা যদি এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা ও ধরো এটা ধরো C1 তাহলে এটা আমি ধরছি জি তাহলে জি C1 তাহলে এটা 2:1 অনুপাতে বিভক্ত করে তাহলে আমি ধরে নিচ্ছি লম্ববিন্দুর স্থানাঙ্ক কত আলফা কমা বিটা তাহলে দেখো দেখি জি বিন্দু কি করছে OC1 রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে তাহলে অন্তর্বিভক্তের সূত্র লাগিয়ে দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো তাহলে অন্তর্বিভক্ত করলে আমাদের কি হয় না দেখো দেখি এখানে যদি আমি লিখে নিই তাহলে করতে সুবিধা হবে এটা হচ্ছে গিয়ে কত আলফা কমা বিটা জি দেওয়া আছে কত 2,3 C1 দেওয়া আছে কত -1,5 তাহলে দেখো তাহলে 2,3 সমান আমি পেয়ে যাব কত 2 × -1 প্লাস 1 × আলফা বাই 2 প্লাস আলফা বাই 2 প্লাস 1 কমা 2 × 5 প্লাস 1 × বিটা বাই 2 প্লাস 1 তাহলে এখান থেকে পাচ্ছি কত 2 সমান -2 প্লাস আলফা বাই 3 3 समान 10 प्लस बीटा बाय 3 और अल्फा -2 समान 6 और अल्फा समान 8 এখান থেকে পাচ্ছি কত बीटा प्लस 10 समान 9 और बीटा समान -1 তাহলে আলফা বিটার মান পেয়ে গেলাম তাহলে এর স্থানাঙ্ক কত হয়ে যাবে অতএব আলফা কমা বিটা সমান কত হলো 8, -1 অতএব লম্ববিন্দুর স্থানাঙ্ক কত 8, -1 এরপরে যেটা আছে n সংখ্যক কার্তেশীয় শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফলের সরণ সূত্র অর্থাৎ একটা বহুভুজ তাহলে এটা কত ভুজ এক ভুজ 1 2 3 4 5 6 তাহলে এখানে কি 6টা বাহু আছে তাহলে এটা কি ষড়ভুজ এরকম n সংখ্যক শীর্ষবিন্দু কটা শীর্ষবিন্দু আছে ষড়ভুজে দেখো দেখি 1 2 3 4 5 6 6টা শীর্ষবিন্দু আছে সেরকম n সংখ্যক কার্তেশীয় শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফলের সরণ সূত্র কি না যার কি
যেহেতু এন সংখ্যক কার্তেশীয় সিন্ধু তাহলে তার এনটা বাহু থাকবে, ওই বহুভুজটার এনটা বাহু থাকবে এবং এনটাই শীর্ষবিন্দু থাকবে। আমি শীর্ষবিন্দুগুলোকে ধরে নিই x1, y1, x2, y2, x3, y3, xn, yn। তার ক্ষেত্রফলের সূত্র কি হয় না, ডাইরেক্ট আমি লিখছি সূত্রটা। হ্যাঁ, তাহলে এই একের সবাই প্রথমে লিখে নেবে x1, y1, x2, y2, x3, y3, এরকম ডট ডট করে xn, yn। আবার যে প্রথমের স্থানাঙ্কটা আবার লিখে নিতে হবে, দিলে প্রথম মুখ্য কর্ণ বরাবর গুণ করে আসতে হবে। তাহলে কত হবে না হাফ মড অফ, কত হবে, কেন মোডটা দেওয়া আছে, যেহেতু ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয় ওই জন্য নেগেটিভ আসলেও তাকে সে পজিটিভ করে দেবে। x1, y2 প্লাস x2, y3 প্লাস কত হবে x3, দেখো এখানে yn হবে না কারণ এখানে x3 এর পরে কত আছে x4, এখানে দেখো y4 আছে, x3 y4 আমি টেনে দিয়েছি ঠিকই কিন্তু x3 yn এ গিয়ে গুণ হবে না, এখানে আমাদের কি থাকতো x4 y4 এগুলো থাকতো। তাহলে y1 এর সঙ্গে গুণ হবে কি তার আগের স্থানাঙ্কের কি ভুজের পার্টটা প্লাস, তাহলে ডট 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 প্লাস, এখানে কত দিতে হবে দেখো দেখি, আমাদের x3 হচ্ছিল y4 হচ্ছিল, তাহলে yn আছে, তাহলে এখানে কত হবে xn-1 yn, এইটা হবে মাইনাস, এখন গৌণ কর্ণ বরাবর গুণ, তাহলে কত না দেখো y1 x2, y2 x3 প্লাস দেখো এখানে y3 কত হবে তাহলে y3 x4 প্লাস ডট 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 প্লাস কত হয়ে যাবে এই দেখো yn, এখানে শেষটা আবার আছে কত দেখো xn y1, এখানে একটা টার্ম আমি লিখতে ভুলে গেছি যেটা হচ্ছে এখানে আরেকটা টার্ম হবে, এখানে yn এর সঙ্গে এটা গুণ করেছিলাম, আরেকটা হবে কত xn y1, তাহলে এটাও শেষ পর্যন্ত সেরকম যাবে, কত হবে yn x1। এইটা হচ্ছে ক্ষেত্রফলের সরণ সূত্র, n সংখ্যক কার্তেশীয় শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফলের সরণ সূত্র এই টার্মটায় করা যাবে। অর্থাৎ তোমাদের চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যে কোনো রকমের যদি যত রকমের বাহু দেওয়া থাকুক না কেন আমরা তার কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এই সূত্র মনে রাখলে। ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হয় সেটা এরই সংক্ষিপ্ত রূপ। তো এখানে একটা দেওয়া আছে উদাহরণ যে পঞ্চভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে যার শীর্ষবিন্দুগুলি যথাক্রমে এত 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 দেওয়া আছে, তাহলে এখানে আর বলার কিছু নেই, সাজিয়ে নেবে যে যার নিজের মতন করে। তো এই কোশ্চেনটা আমি ছেড়ে দিচ্ছি, এটা করছি না, এর সূত্রটা খুবই সহজ, তো তোমরা সবাই এটা করে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। পরের ক্লাসে যদি কেউ না করতে পারো বলবে তখন তাহলে আমরা করে দেবো। তাহলে এই অঙ্কটা আমরা স্কিপ করছি। আরেকটা আছে কি কার্তেশীয় স্থানাঙ্ক বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা কি এটা সরণ সূত্রেরই কি একটা সংক্ষিপ্ত রূপ। এখানে ত্রিভুজ বলতে কি এই বহুভুজটায় কটা শীর্ষবিন্দু আছে, তিনটা, x1 y1 x2 y2 x3 y3, তাহলে এর ক্ষেত্রফল কি হয়ে যাবে ওই সরণ সূত্র ব্যবহার করলে ডেল সমান হাফ, তাহলে এখানে লিখে নি x1 y1 x2 y2 x3 y3, আবার x1 y1 লিখে নিতে হবে, তাহলে মুখ্য কর্ণ বরাবর গুণ প্রথম, তাহলে কত হয়ে যাবে না x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস অফ গুণ কর্ণ বরাবর গুণ কত না y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1, ওইখান থেকে পাওয়া যাচ্ছে। এখানে আরেকটা রূপ হয় যেটা তোমরা মনে রাখতে পারো, এটা ত্রিভুজের সূত্রের জন্য সহজে করা যায় কি না, এর প্রথম স্থানাঙ্ক থেকে দেখো আমি x1 নিলাম, তাহলে পরের দুটো স্থানাঙ্ক থেকে তার কোটিগুলোর বিয়োগফল করতে হবে, প্লাস x2 কত হয় নেক্সট নিলে y3 মাইনাস y1 প্লাস x3 নিলে কত হবে তাহলে x3 নিলে বাকি কে কে আছে y1 মাইনাস y2, এটা বর্গ একক, এককটা মাস্ট বর্গ একক, এই দুটোর উপयोग করা যায়। তাহলে এর সাপেক্ষেও একটা অঙ্ক আছে, এই অঙ্কটাও আমরা স্কিপ করছি, তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা করে, এর উত্তরটা সবাই আমাকে জানাবে, পরের ভিডিওতে আমরা আলোচনা করবো কেউ যদি করতে না পারে।
আমি আশা করি এগুলো কারো আটকাবে না এই সূত্রগুলো জানলে। এখন দেখো যেটা আছে মেরু স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল। মেরু স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল। মেরু স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল কি না, একটা ত্রিভুজ ধরো, তার তিনটে শীর্ষবিন্দু, তাহলে এটা ধরো r1, θ1, এটা ধরো r2, θ2, এটা ধরো r3, θ3। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যাবে? এর ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে দেখো ডেল সমান হাফ, এটারও একটা ফর্মুলা আছে কি না r1 r2 sin θ1 মাইনাস θ2 প্লাস r2 r3 sin θ2 মাইনাস θ3 প্লাস r3 r1 sin θ3 মাইনাস θ1 এত বর্গ একক। এর ফরমেশন চাইলে করতে পারো, নাহলে আমাদের এই সূত্রটা জানলে আমাদের কাজ হয়ে যাবে, ফরমেশন করার দরকার নেই। যদি কেউ অসুবিধা হয় বুঝতে যে কোথা থেকে আসলো, তাহলে আমাদের কমেন্টে জানাবে, আমরা তাহলে করে দেবো, পরের ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব। 5,60 2,90 -1,0 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। অ্যাকচুয়ালি এগুলোতে আমি কি ডিগ্রিটা দিইনি, অর্থাৎ 5,60 ডিগ্রি, 2,90 ডিগ্রি, 0 ডিগ্রি না দিলেও চলবে। তাহলে এদের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যদি আমি ত্রিভুজটা আঁকি, এটা ধরো ধরছি গিয়ে কত 5,60 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে ধরো কত 2,90 ডিগ্রি, এটা হচ্ছে কি কত -1,0 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল আমরা কি হবে না, তাহলে এটা ধরো r1 θ1, এটা r2 θ2, এটা r3 θ3। তাহলে সূত্র বসিয়ে দাও, তাহলে ক্ষেত্রফল কি হবে ডেল সমান হাফ অফ কি ছিল r1 r2 sin θ1 মাইনাস θ2 প্লাস r2 r3 sin θ2 মাইনাস θ3 প্লাস r3 r1 sin θ3 মাইনাস θ1। তাহলে প্রত্যেকটা মান বসিয়ে দাও এখানে, সমান হাফ r1 এর মান কত আছে, তাহলে 5 ইন্টু দেখো কত আছে 2 sin θ1 কত 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস r2 কত আছে 2 ইন্টু দেখো r3 আছে গিয়ে -1 sin θ2 কত 90 ডিগ্রি মাইনাস θ3 দেখো 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি প্লাস r3 কত আছে -1, r1 কত আছে 5 sin θ3 কত 0 মাইনাস 0 ডিগ্রি মাইনাস θ1 কত আছে 60 ডিগ্রি। প্রত্যেকটার মান বসিয়ে দেবে, তারপর ক্যালকুলেট করবে, সমান হাফ কত হবে 10 দেখো sin -30 ডিগ্রি -2 sin 90 ডিগ্রি প্লাস প্লাস মাইনাস 5 sin -60 ডিগ্রি, নাকি? তারপরে কি করব সমান হাফ দেখো দেখি 10 এই যে sin -30 ডিগ্রি এর মান কত হয় 10 ইন্টু মাইনাস sin 30 ডিগ্রি, এটা আমরা কি ত্রিকোণমিতি চ্যাপ্টারে শিখেছি। sin 90 ডিগ্রির মান হয় 1, তাহলে এখানে ডাইরেক্ট আমি 1 বসিয়ে দিলে এটা আসবে 2, আর এখানে দেখো আবার এখানে দেখো মাইনাস বেরিয়ে আসবে, মাইনাস মাইনাসে প্লাস 5 sin কত ডিগ্রি 60 ডিগ্রি সমান, তাহলে কত হচ্ছে হাফ, এটা আসবে কি কত sin 30 ডিগ্রির মান কত, তাহলে sin 30 ডিগ্রির মান হাফ হয়, তাহলে এখান থেকে মাইনাস আছে, তাহলে মাইনাস কত আসবে মাইনাস হয়ে যাবে 10 ইন্টু হাফ মানে কত -5 পাবো আমি এখান থেকে, sin 30 ডিগ্রির মান হাফ হয় -2, তাহলে এখানে sin 60 ডিগ্রির মান কত √3/2, তাহলে প্লাস কত আসছে না 5√3/2 এটা পাচ্ছি। তারপরে কি পাবো
এরপরে দেখো সমান হাফ -7 প্লাস 5√3/2 সমান কত হাফ 2 7 14 -14 প্লাস 5√3 বাই কত 2 তারপরে কত পাবো সমান হয়ে যাবে কত হাফ এখান থেকে যদি যেহেতু মড আছে দেখো 14 এর মান 5√3 থেকে অনেক বেশি তাহলে আমি এখান থেকে যেহেতু কি করব না 14 - 5√3/2 বর্গ একক সমান কত সমান 1/4 * 14 - 5√3 এত বর্গ একক এটা পাবো বুঝা গেল জাস্ট সূত্রটাই মানগুলো বসিয়ে দেবে যেটা আসবে সেটাই উত্তর শুধুমাত্র এদের মধ্যে একটু ক্যালকুলেশনটা জানতে হবে যে কে বড় ছোট তাহলে তুমি মডটা তুলতে পারবে যদি অসুবিধা থাকে যে আমি বুঝতে পারছি না কে বড় ছোট মড রেখে দিবি তাতেই হবে যদি বুঝতে পারো কে বড় ছোট তাহলে মড তুলে দিলেও তুমি লিখতে পারবে তাহলে এরপরে কি আছে দেখে নেওয়া যাক তিনটি বিন্দুর সমরেখ হওয়ার শর্ত তিনটি বিন্দু সমরেখ মানে কি তিনটি বিন্দু একটা রেখায় থাকবে এই যে তিনটা বিন্দু ধরেছি ধরো পি কিউ আর তিনটা বিন্দু কিসে থাকবে সমরেখায় অর্থাৎ একই রেখায় থাকাকে বলা হয় কি সমরেখ তাহলে তিনটি বিন্দু সমরেখকে থাকার তার শর্ত বলেছে যদি আমি তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 করতে পারি তাহলে এই বিন্দু তিনটি কি হবে রে সমরেখা হবে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত কারণ একটা সরলরেখা দ্বারা বা এক রেখায় তিনটি বিন্দু থাকলে তাদের দ্বারা কোনো ত্রিভুজ পাওয়া যাবে না অর্থাৎ ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে 0 তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 আসে তাহলেই আমাদের কি হয়ে যাবে না বিন্দু তিনটি কিসে থাকবে সমরেখা হবে বিন্দু তিনটি এক রেখায় থাকবে বা বিন্দু তিনটি সমরেখা হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি লিখেছি হাফ অফ আরেকটা যে সেকেন্ড ফরম্যাটটা লিখেছিলাম x1 অর্থাৎ এটা যদি x1, y1 হতো এটা যদি x2, y2 হতো এটা যদি x3, y3 হতো তাহলে এটা কি হয়ে যাবে x1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 এত বর্গ একক তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমি এটা পেলাম তাহলে এটাকে কার সঙ্গে সমান করতে হবে এটাকে সমান করতে হবে কার সঙ্গে এটাকে সমান করতে হবে 0 এর সঙ্গে দিলে হাফটা দেখো সেদিকে নিয়ে গেলে আমাদের কি পাবো না x1 y1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 এটা সমান কত 0 মড হাফটা সেদিকে নিয়ে গেলে আর মড তুলে দিলে কোনো অসুবিধা নাই তাহলে y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 সমান কত 0 এটাই হচ্ছে গিয়ে তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত তাহলে মেরু স্থানাঙ্ক এই শর্তটা কি হবে মেরু স্থানাঙ্কও হাফটা তুলে দিলে আমাদের মেরু স্থানাঙ্কের শর্তটা হয়ে যাবে r1 r2 sin θ1 - θ2 প্লাস r2 r3 sin θ2 - θ3 প্লাস r3 r1 sin θ3 - θ1 সমান 0 এটা হচ্ছে কি মেরু স্থানাঙ্কের তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত তাহলে এখানে দুটো উদাহরণ দেওয়া আছে যে দেওয়া আছে এই বিন্দু তিনটি সমরেখা হলে টি এর মান কত এই তিনটি বিন্দু দেখো বিন্দু তিনটি সমরেখা হলে টি এর মান কত এই অঙ্কটা তাহলে কি এটা দেখো x1 y1 এটা x2 y2 এটা x3 y3 তাহলে বিন্দু তিনটিকে ওই সমরেখার শর্তে বসিয়ে দিলে কি হবে না দেখো দেখি x1 এর জায়গায় x1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 সমান কত 0 এখানে বসিয়ে দাও x1 এর জায়গায় তাহলে 1 কত আসবে y2 এর জায়গায় 2 মাইনাস অফ -1 মানে 2 প্লাস কত 1 প্লাস x2 এর মান কত আছে x2 এর মান আছে কি -1 y3 কত আছে -1 মাইনাস y1 কত আছে t প্লাস x3 এর মান কত আছে -4 y1 কত আছে y1 আছে কি t মাইনাস y2 কত আছে 2 সমান 0
তাহলে 2 1 3, এখানে কত আসছে মাইনাস মাইনাসে +1 প্লাস টি, তারপর কত আসছে -40 প্লাস 8 সমান 0, 3 1 4 8 4 12, তাহলে -3t प्लस 12 समान 0 और -3t समान -12 और t समान कत रे 4 সমানুপাতিক শর্তে বসে দিলাম, তাহলে t সমান কত চলে আসলো, t সমান 4।